দরজা জানালা বন্ধ করে দাও। এখন শুনতে পাবে ভয়ের জগৎ। হাই হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের জগতে। যারা যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজের নাম আরজু ফারহান 8 এবং আরেকটা পেজ আরজু জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আপনারা যদি চান ইমেইল অ্যাড্রেসে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেসের ঠিকানাটি হচ্ছে কি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আজকে হচ্ছে কি চলুন আমরা হচ্ছে কি আমাদের প্রথম ঘটনায় যাই। প্রথম ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মাশফিয়া আহমেদ। সো উনি যেভাবে লিখেছেন আমিও ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। ঘটনাটি ঘটেছিল ঢাকার ধানমন্ডির এক পুরনো অ্যাপার্টমেন্টের ব্লকে। আবির তখন ফ্রিল্যান্সিং করতো, তাই সারা রাত জেগে কাজ করা ছিল তার অভ্যাস। ফ্ল্যাটটি ছিল 4 তলায়, আর তার ঠিক উপরের তলাটা অর্থাৎ 5 তলাটায় দীর্ঘদিন ধরে খালি পড়েছিল। জানুয়ারি মাসের এক হাড় কাঁপানো শীতের রাত। রাত প্রায় 2টা। আবির ল্যাপটপে কোডিং করছে, পুরো বাড়ি নিস্তব্ধ। হঠাৎ সে উপরের তলা থেকে একটা শব্দ শুনতে পেল। শব্দটি ছিল এরকম, কেউ যেন একটা ভারী লোহার শিক মেঝেতে ঘষছে। খস খস, খর খর। আবির ভাবলো হয়তো মালিক পক্ষ সংস্কারের কাজ করছে, কিন্তু এত রাতে সে কান পাতলো, শব্দটা থামছে না, বরং মনে হচ্ছে সেটা ঠিক তার মাথার উপরের ঘরটাতেই ঘুরপাক খাচ্ছে। একটু পর শব্দটা থেমে গেল। আবির 1 কাপ কফি খাওয়ার জন্য বারান্দায় গিয়ে দাঁড়ালো। কুয়াশাচ্ছন্ন রাত, রাস্তার ল্যাম্পপোস্টের আলোতেও স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। ঠিক তখনই সে খেয়াল করলো উপরের ফ্ল্যাটের বারান্দা থেকে একটা কালো চাদর পরা মানুষের অভাব নিচের দিকে তাকিয়ে আছে। আবির ভাবলো সে হয়তো ভুল দেখছে। সে একটু ঝুঁকে উপরের দিকে তাকাতেই তার শিরাদার দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। উপরের ওই মানুষটার কোনো মুখ নেই, একটা মসৃণ চামড়ার আবরণের মতো অংশ ছাড়া সেখানে চোখ বা নাক কিছুই বোঝা যাচ্ছিল না। আবির দ্রুত ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকেই দরজা আটকে দিল। রাত তখন 3:15। আবির বিছানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমন সময় তার মেইন দরজায় কলিং বেলটা বেজে উঠল, ডিং ডং করে। এত রাতে কে আসবে? সে ইন্টারকমে গার্ডকে ফোন দিল। গার্ড জানালো নিচে কেউ নেই এবং গেট ভেতর থেকে তালাবদ্ধ। আবির দরজায় পিপহোল আইহোল দিয়ে বাইরে তাকালো। করিডোরে নীলচে একটা হালকা আলো জ্বলছে, কিন্তু দরজার ওপাশে কেউ নেই। সে যেই মাত্র চোখ সরালো, অমনি ওপাশ থেকে কেউ দরজায় সজোরে একটা ধাক্কা দিল। মনে হলো যেন বিশালাকার কোনো জানোয়ার দরজায় আছড়ে পড়ছে। আবির ভয়ে চিৎকার দিয়ে পিছলে পড়ে গেল। ভোর হওয়ার অপেক্ষায় আবির ড্রয়িং রুমে সোফায় বসে কাঁপছিল। হঠাৎ তার মনে হলো ঘরের কোণে রাখা আলমারির আয়নায় সে কারো প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দেখলো তার রুমের কোনায় একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটির পরনে একটা জরাজীর্ণ সাদা পাজামা পাঞ্জাবি, কিন্তু শরীরটা পুরো ভেজা। মেঝেতে টপ টপ করে জল পড়ছে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো লোকটার গলার কাছে হাড়গুলো অদ্ভুত ভেঙে গেছে, ভেঙে গিয়ে ঝুলে আছে, যেন কেউ তাকে ওপর থেকে নিচে ফেলে দিয়েছে। আবির জ্ঞান হারানোর ঠিক আগে দেখলো লোকটা তার দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসছে, আর তার মুখ দিয়ে বুদবুদ করে কালো রক্ত বের হচ্ছে। পরদিন সকালে গার্ডের ডাকে আবিরের জ্ঞান ফিরল। সে নিজেকে মেঝেতে পড়ে থাকতে দেখে পরে জানতে পারে 3 বছর আগে ওই 5 তলার ফ্ল্যাটে এক ভাড়াটে মাঝরাতে ড্রিল মেশিন নিয়ে কাজ করার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়েই বারান্দার নিচে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন। সেই থেকে ফ্ল্যাটটি খালি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আবির যখন ড্রয়িং রুম পরিষ্কার করতে গেল, সে দেখলো মেঝেতে এখনো কয়েক ফোঁটা শুকনো কাদার দাগ লেগে আছে, ঠিক যেখানে সেই লোকটা দাঁড়িয়েছিল। এটাই ছিল ভাই আমার ঘটনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং শুনলাম আমরা হচ্ছে কি একটা ভৌতিক ঘটনা। আমরা যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, পরবর্তী ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মেঘলা ইসলাম। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি।
আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার কণ্ঠে ঘটনা শুনতে খুব বেশি ভালো লাগে, খুব বেশি ভৌতিক মনে হয়। যাই হোক, মূল ঘটনায় যাই। ঘটনাটি ঘটেছিল পশ্চিমবঙ্গের এক প্রান্তিক জেলায়। অনিমেষবাবু পেশায় একজন স্কুল শিক্ষক। সেদিন টিউশনি শেষ করে ফিরতে ফিরতে তার অনেক রাত হয়ে গিয়েছিল। ঘুরতে তখন রাত 11:45। শেষ বাসটি পাওয়ার আশায় তিনি জনমানবহীন বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালেন। শীতের রাত, ঘন কুয়াশার চারপাশ ঢাকা। হঠাৎ হেডলাইটের আলোয় কুয়াশা চিরে একটা পুরনো আমলের নীল রঙের বাস এসে থামলো। অনিমেষবাবু হাঁপ ছেড়ে বাঁচলেন। বাসে উঠে দেখলেন ভেতরটা আবছা অন্ধকারে ঢাকা। পেছনের দিকে 4-5 জন যাত্রী বসে আছে। সবার মাথায় চাদর জড়ানো আর মুখগুলো নিচের দিকে নিচু করা। অনিমেষবাবু মাঝখানের একটি সিটে বসলেন, কিন্তু বসার কিছুক্ষণের মধ্যেই তার মনে হলো বাসটা অস্বাভাবিক রকমের নীরব। বাসের ইঞ্জিনের কোনো শব্দ নেই, চাকার ঘর্ষণের শব্দ নেই। মনে হচ্ছে যেন বাসটা শূন্যের উপর দিয়ে ভাসছে। কন্ডাক্টর টিকিটের জন্য কাছে এলো। লোকটার পরনে পুরনো ময়লা ইউনিফর্ম, আর তার গায়ের থেকে একটা পচা মাংসের তীব্র গন্ধ আসছিল। বাবু, গন্তব্যে মোড় পর্যন্ত কত? অনিমেষবাবু বললেন, গন্তব্য মোড় পর্যন্ত কত? কন্ডাক্টর খুব নিচু গলায় বললেন, যেখানে সবাই যায় সেখানে যেতে কোনো ভাড়া লাগে না বাবু। অনিমেষবাবু চমকে উঠলেন। লোকটার চোখের মণিগুলো নেই, শুধু সাদা দুটো গর্ত। তিনি ভয়ে জানলার দিকে মুখ ফেরালেন, কিন্তু জানলার কাচের প্রতিচ্ছবিতে তিনি যা দেখলেন তাতে তার চিৎকার করার ক্ষমতাটুকু হারিয়ে গেল। জানলার কাছে দেখা যাচ্ছে পেছনের সিটে বসা যাত্রীদের কারোরই মাথা নেই, শুধু ধুরগুলো নড়াচড়া করছে। বাসের সামনের দিকে চালকের উপরের বড় আয়নাটায় অনিমেষবাবুর চোখ পড়ল। তিনি দেখলেন ড্রাইভার ক্রমাগত তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে। ড্রাইভারের মুখটা যেন মানুষের নয়, কোনো জন্তুর মতো লম্বাটে। হঠাৎ বাসের ভেতরে বাতিটা একবার জ্বলে উঠল, আরেকবার নিভে গেল। 1 সেকেন্ডের আলোয় অনিমেষবাবু দেখলেন বাসের মেঝেতে গড়িয়ে বেড়াচ্ছে কিছু মানুষের মাথার খুলি, আর সিটের ওপর বসে থাকা সেই অবয়বগুলো এখন তার দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসছে। তাদের নখগুলো ইঞ্চির পর ইঞ্চি লম্বা হতে লাগলো। অনিমেষবাবু বুঝতে পারলেন এখন না নামলে আর কোনোদিন ফেরা হবে না। বাসটা তখন একটা ফাঁকা মাঠে পাশ দিয়ে যাচ্ছিল। তিনি চলন্ত বাসের দরজা দিয়ে বাইরে লাফ দিলেন। মাটিতে আছড়ে পড়ে কয়েকবার ডিগবাজি খেয়ে তিনি যখন উঠে দাঁড়ালেন দেখলেন পেছনে কোনো বাস নেই, শুধু ধুধু করছে নির্জন মাঠ, আর দৌড়ে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। সকালে গ্রামবাসীরা তাকে রাস্তার ধারে অচেতন অবস্থায় পায়। বাড়ি ফিরে তিনি যখন তার জামাটা ছাড়ছিলেন দেখলেন তার পিঠে 5টি নখের গভীর আঁচড়, যা দিয়ে তখনও চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। পরবর্তীতে জানা যায় ঠিক 20 বছর আগে ওই একই দিনে এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়াঞ্জলিতে পড়ে গিয়েছিল, এবং সেই বাসের কাউকেই আর জীবিত পাওয়া যায়নি। ওই নীল বাসটি আজও মাঝে মধ্যে গভীর রাতে একা পথচারীদের ভুলিয়ে তুলে নেয়। আসসালামু আলাইকুম ভাইয়া, এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। অবশ্যই আপনার ঘটনাটি আমরা পড়ে দিলাম। এবং হচ্ছে কি, আরও যারা যারা ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম আরজে ফারহান 8, এবং আর একটা পেজ আরজে জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এমনকি আপনারা চাইলে ইমেল অ্যাড্রেসেও আমাদের ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসের ঠিকানাটি আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং যারা যারা এখনও ভিডিওটা শেয়ার করেন নাই, শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুকের টাইম লাইনে। শেয়ার করে দিলে আমরা অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যাব, এবং আমাদের এই ছোটো ফ্যামিলিটা অনেক বড় হয়ে যাবে। আমরা অনেক ভালো ভালো স্টোরি পাবো। সো আশা করতেছি আপনার ফেসবুকের টাইম লাইনে আমাদের এই অন্তত একটা এপিসোডের হলেও জায়গা হবে। আর আপনি যদি আমাদের ভয়ের জগতের একজন সদস্য হতে চান, একজন ফ্যামিলি মেম্বার হতে চান, তাহলে আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভয় পেতে যদি ভালোবাসেন, সাবস্ক্রাইব করুন আরজে ফারহান 8 এই চ্যানেলটা। ইনশাল্লাহ আপনাকে প্রত্যেক সপ্তাহের শনি এবং বুধবার নিয়ে যাওয়া হবে ভয়ের জগতে ভৌতিক কিছু স্টোরি শোনানোর জন্য। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এবং চলুন আমরা যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটি আমাদের পাঠিয়েছেন অমি। সো অমি যেভাবে লিখেছেন আমিও ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি।
আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। ঘটনাটি ঘটছিল অর্কর সাথে। অর্ক একজন তরুণ নিবি বিজ্ঞানী। তার গবেষণার বিষয় ছিল বাংলাদেশের গ্রামগঞ্জের হারিয়ে যাওয়া লোককথা। এই সূত্র ধরে সে পৌঁছায় উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম শিমুলকান্দিতে। গ্রামটি দেখতে শান্ত হলেও সেখানকার মানুষের মধ্যে একটা অস্বাভাবিক নীরবতা, আতঙ্ক লক্ষ্য করল অর্ক। গ্রামে পৌঁছানোর পর অর্ক লক্ষ্য করলো সন্ধ্যার পর গ্রামের মানুষ ঘর থেকে বের হয় না, কোনো মানুষই বের হয় না। এমনকি রাস্তার কুকুরগুলো একযোগে ডাকতে শুরু করলে মানুষজন ঘরের জানলা শক্ত করে বন্ধ করে দেয়। অর্কর থাকার ব্যবস্থা হলো গ্রামের শেষ প্রান্তে এক পুরনো জমিদার বাড়িতে। সেখানকার বৃদ্ধ কেয়ারটেকার রহমত আলী তাকে একটা কড়া সতর্কবার্তা দিলেন। বাবা, রাতে যদি উঠানে কারোর কান্নার শব্দ শোনেন বা কেউ আপনার নাম ধরে ডাকে, খবরদার দরজা খুলবেন না। আর ভুলেও গ্রামের উত্তর দিকে ওই পুরনো শুকনো কুয়োর কাছে যাবেন না। অর্ক পরদিন গ্রাম ঘুরে দেখতে গিয়ে অদ্ভুত কিছু বিষয় লক্ষ্য করলো। গ্রামের কোনো বাড়িতেই আয়না নেই। লোকজন আয়না ব্যবহার করে না, কারণ তাদের বিশ্বাস আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখলে নাকি আত্মা চুরি হয়ে যায়। সে আরও দেখলো গ্রামের মাঝখানে একটি বড় বটগাছের নিচে ছোট ছোট মাটির পুতুল সাজানো। গ্রামবাসী মনে করে এই পুতুলগুলো তাদের পূর্বপুরুষদের আত্মার প্রতিনিধি। কিন্তু অর্কর খটকা লাগলো যখন সে দেখলো প্রতিটি পুতুলের গলা কাটা। এটি কোনো সাধারণ প্রথা হতে পারে না। তৃতীয় দিন রাতে অর্ক আর ঘুমাতে পারলো না। রাত ঠিক 1:15। হঠাৎ সে শুনতে পেল তার জানলার ঠিক নিচে কেউ একজন ডুকরে ডুকরে কাঁদছে। কান্নাটা কোনো মানুষের বলে মনে হচ্ছে না, যেন অনেকগুলো কণ্ঠস্বর একসাথে মিলেমিশে এক অদ্ভুত শব্দ তৈরি করছে। অর্ক কৌতূহল সামলাতে না পেরে জানলার পর্দা একটু সরালো। কুয়াশার ভেতর সে দেখলো গ্রামের একদল মানুষ, যাদের সে দিনে দেখেছিল। তারা সবাই হাত ধরাধরি করে উত্তর দিকে হেঁটে যাচ্ছে। তাদের সবার চোখ বাঁধা এবং তারা মন্ত্র পড়ার মতো করে বিড়বিড় করছে। অর্ক গোপনে তাদের পিছু নিল। তারা গিয়ে থামলো সেই নিষিদ্ধ কুয়োর সামনে। কুয়োটা অনেক গভীর এবং অন্ধকার। হঠাৎ গ্রামের মোড়ল চিৎকার করে উঠলেন, সময় হয়েছে, ঋণ শোধ করার সময় হয়েছে। অর্ক ঝোপের আড়াল থেকে দেখলো কুয়োর ভেতর থেকে একটা কালো ধোঁয়ার মতো অবয়ব ধীরে ধীরে উপরে উঠে আসছে। ওই অবয়বটার কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু তার অসংখ্য চোখ জল জল করছে। গ্রামবাসী একে একে কুয়োর সামনে গিয়ে তাদের আঙ্গুল কেটে রক্ত দিচ্ছে। অর্ক বুঝতে পারলো এটি কোনো সাধারণ ভূত নয়, এটি একটি সামাজিক অভিশাপ। বহু বছর আগে এই গ্রামের মানুষরা নিজেদের স্বার্থে এক নির্দোষ পরিবারকে এই কুয়োয় জীবন্ত ফেলে দিয়েছিল। সেই থেকে গ্রামের প্রতিটি প্রজন্মকে তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। সমাজটা এখানে এক অদৃশ্য ভয়ের ওপর টিকে আছে। হঠাৎ অর্কর পায়ের নিচে একটা শুকনো ডাল ভেঙে শব্দ হলো। মুহূর্তে সেই কালো অবয়বটা এবং গ্রামের সব মানুষ একসাথে অর্কর দিকে মুখ ফেরালো। তাদের সবার চোখ এখন রক্তবর্ণ। মোড়ল অট্টহাসি দিয়ে বললেন, আজকের যজ্ঞের জন্য আমরা একজন বাইরের মানুষকেই খুঁজছিলাম। অর্ক প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করলো। সে বুঝতে পারলো এই পুরো গ্রামটাই একটা জীবন্ত নরক। সে যখন মেন রোডে এসে পৌঁছালো তখন ভোর হয়ে এসছে। সে কোনো মতো একটা ট্রাকে উঠে শহরে ফিরে এলো। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। বাড়ি ফেরার পর অর্ক যখন আয়নার সামনে দাঁড়ালো, সে দেখলো আয়নায় তার নিজের কোনো প্রতিচ্ছবি নেই। তার বদলে আয়নার ভেতর থেকে সেই কালো কুয়োর অন্ধকার তাকে হাতছানি দিয়ে ডাকছে। সে অনুভব করলো তার গলার চারপাশে একটা অদৃশ্য ফাঁসির দড়ি ধীরে ধীরে চেপে বসছে। সে বুঝতে পারলো শিমুলকান্দি গ্রাম তাকে ছাড়েনি। সেই সমাজের অভিশাপ এখনো তার রক্তে মিশে গেছে। তারপর থেকে তার সাথে এরকমটা প্রায়ই হতো। তো এটাই ছিল ভাই আমার ঘটনাটা কেমন লাগলো জানাবেন। অবশ্যই আপনার ঘটনাটা ভালো লেগেছে এবং আমার ভিউয়ার যারা আছেন আপনাদের কাছে কেমন লাগছে ঘটনাটা আপনারাও জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ভালো লাগলে একটা লাইক করতে পারেন। আর অবশ্যই আমরা প্রতি শনি এবং বুধবার যুক্ত হয়ে যাই আপনাদেরকে ভয়ের জগতে নিয়ে যাওয়ার জন্য।
সো আমাদের ভয়ের জগতের ফ্যামিলির একজন মেম্বার হওয়ার জন্য আপনাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিতে হবে এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিতে হবে অনেক অনেক মানুষের কাছে, যেন আমরা পৌঁছে যেতে পারি অনেক অনেক মানুষের কাছে, যেন আমাদের এই ভয়ের জগৎ ছোটো ফ্যামিলিটা অনেক অনেক বড় হয়ে যায়। সেই জন্য অবশ্যই আপনারা আপনাদের ফেসবুকের টাইমলাইনে আমাদের এই শোটা শেয়ার করে রাখবেন। সো যারা যারা ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম RJ ফারহান 8 এবং আরেকটা পেজ RJ জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসে আপনাদের ঘটনাটি পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেসের ঠিকানাও আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।